দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে পর্যাপ্ত ও সচল ক্রেন ও ফর্কলিফটের অভাবে ভারী পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকট এখন আমদানি বাণিজ্যের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। পণ্য খালাসে গড়ে 7 দিনেরও বেশি সময় লাগছে, ফলে বন্দর এলাকায় ভারতীয় ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ভারী পণ্য খালাসে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বন্দর চার্জ বাড়ছে। এছাড়া জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি ও প্রাণহানির ঘটনাও ঘটছে। সংকট নিরসনে ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নের ধীরগতি হতাশা বাড়াচ্ছে। অবিলম্বে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে দেশের বৃহত্তম স্থলবন্দরটি দীর্ঘমেয়াদে বাণিজ্যিক সক্ষমতা এবং গুরুত্ব হারাবে। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। সরকারের বিভিন্ন ভাতাভোগীদের পূর্বের তালিকা পুনর্মূল্যায়ন করার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় শেষে এই কথা জানান তিনি। বলেন, যথাযথ ব্যক্তিরাই সরকারের বিভিন্ন ভাতাভুক্ত হবেন। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বড় বড় প্রকল্প নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা দিয়ে জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। জেলার স্টেডিয়ামগুলো সংস্কার করে সচল করা হবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা ইনভেস্টমেন্টগুলোর সাথে সাথে এই ইনভেস্টমেন্টটা কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, নারীদেরকে কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, যুবকদের কিভাবে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, তাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। কেবলমাত্র কার্ড দিয়ে, ভাতা দিয়ে মাসিক তাদেরকে আমরা সেটার উপর ডিপেন্ডেন্ট করে রাখতে চাচ্ছি না, বরং তাদেরকে মানসিকভাবে স্বাবলম্বী করে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদেরকে জাতীয় অর্থনীতিতে কি করে কানেক্ট করা যায় সেটার কিন্তু সার্বিক পরিকল্পনা আমরা করছি ইনশাআল্লাহ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী 13 মে থেকে অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ঈদ যাত্রা ঘিরে আগামী 13 মে বিক্রি হবে 23 তারিখের টিকিট। এবারও প্রতিদিন সকাল 8টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে, আর বেলা 2টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এদিকে ঈদ উপলক্ষে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে 22 ও 23 মে ঢাকা জামালপুর পরিচালিত হবে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। এর জন্য টিকা না দেওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। গত 15ই মার্চ থেকে শুরু করে মে মাসের শুরু পর্যন্ত হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে 317 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে সংক্রমণের হার বেশি। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও এর প্রকোপ খুব বেশি। এইদিকে কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, দেশে প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। হামের 3 শতাধিক শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি ভবিষ্যতে টিকার সংকট হবে না বলেও আশ্বস্ত করেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন। এর আগে গত সোমবার লিমনের মরদেহ দেশে এসে পৌঁছায় এবং নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী শনিবার ঢাকায় এসে পৌঁছাবে। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এইসব কথা বলেন। তিনি বলেন, কোরবানির পশু আনা নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে
কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজরা যেন সক্রিয় না হয়ে উঠতে পারে সেজন্য ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। এছাড়া জাল নোটের কালোবাজারি বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। 4-5 দিনে অসংখ্য চাঁদাবাজ ধরা হয়েছে, ধরার প্রক্রিয়া চলছে। অতএব ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, জাল নোট যাতে কেউ সরাইতে না পারে বা জাল নোটের কারবারে কিছু না করতে পারে সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। প্লাস আমরা বিভিন্ন সময় ধরতেছিও। প্লাস ঈদের এই কোরবানির যে গরুর হাটগুলোতে সেখানে সরকারি সংস্থা কর্তৃক বা বেসরকারি সংস্থা কর্তৃক জাল নোট আইডেন্টিফাই করার জন্য এই মেশিন বসানো হবে, জাল নোট ডিটেক্টর। রাজধানীর গুলশান 2 এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী 28 জুন নির্ধারণ করেছেন আদালত। আজ সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ নির্ধারণ করেন। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে বিচারক অন্যান্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী 28 জুন নির্ধারণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামি শাহিন আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে। মঙ্গলবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। শাহিন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে। এদিকে আরেক আসামি সজল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। সজল একই এলাকার হাশেম মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে প্রায় 4 কেজি গাঁজাসহ শাহিন ও সজলকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। রংপুরের গঙ্গাচড়ার প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা সাইদের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর 1 আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির নাইবুজ্জামান সহ স্থানীয়রা। ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন এক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কার্যের উদ্বোধন করেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য সালমান উমর রুবেল। এ কাজের ব্যয় ধরা হয়েছে 1,54,14,528 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসী। দেশের 18টি সীমান্তবর্তী জেলার অন্যতম নওগাঁ জেলার ধামইরহাট, সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে ভারতের সঙ্গে প্রায় 100 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের 4টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে বিজিবি। বিজিবি জানায়, নির্বাচনকালীন সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। সীমান্ত জুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও যোগাযোগ বাড়ানো হয়েছে।